দুপুরবেলা খেতে বসে ফোনটা দেখছিলাম। হঠাৎ আমার হাতের ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। মা তো এই অসময়ে কখনো ফোন করে না। ফোনটা রিসিভ করলাম। বললাম, মা তুমি এই সময় ফোন করেছো? মা তখন কাঁদো কাঁদো হয়ে বলল, আর বলিস না মা, তো দিদিমার খুব শরীর খারাপ, তোকে একবার দেখতে চাইছে। আমি খুব অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, দিদিমা আমাকে কেন দেখতে চাইছে গো মা? দিদিমা তো আমাকে দেখতেই পারে না কখনো। সবসময় মামার ছেলে মেয়েদেরকে ভালোবাসে। আমার প্রতি কোনো টান নেই তার। আর হঠাৎ এরকম সময় আমাকে দেখতে চেয়েছে। তুমি সত্যি কথা বলছো মা? মা বলল, হ্যাঁ রে মা, সত্যি কথাই বলছি। আমি তো সবই জানি। মা হঠাৎ কেন তোকে দেখতে চাইছে সেটা তো আমার মাথাতেও ঢুকলো না। তবু বয়স্ক মানুষ, হয়তো মারা যাবে। একবার শেষবারের মতো তোকে দেখতে চেয়েছে যখন, চল না মা, একবার যাই দুজনে দেখে আসি মাকে। আমি বললাম, সে কি করে হয় মা, হঠাৎ করে এরকম সময় বলছো? আমি এখন প্রস্তুত নই কোথাও বেরোনোর জন্য। আর যাবো সেই মামার বাড়ি, কত দূর। এরকম হঠাৎ করে কিছু হয়? মা বলল, তুই জামাইকে একবার ফোন করে বল না, নিশ্চয়ই যেতে বলবে, বারণ তোকে করবে না। আমি বললাম, দেখছি মা, অপেক্ষা করো, আমি একবার ফোন করি। বলে মার ফোনটা কেটে দিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করলাম। ও আমাকে বলল, ঠিক আছে, যাও ঘুরে এসো। হঠাৎ করে কেন তোমাকে দেখতে চাইছে একবার জানার দরকার আছে। ও এরকম বলতেই আমি বেরিয়ে পড়লাম। মা আর আমি স্টেশনে মিট করে একসাথেই চলে গেলাম। গিয়ে দেখলাম বাড়ির মধ্যে প্রচুর মানুষ জমে গেছে। দিদিমার নাকি এখন তখন অবস্থা, এখনো তার মধ্যে প্রাণ রয়েছে, এখনো একটু একটু কথা বলতে পারছে। আমি কাছে যেতেই দিদিমা হাতটা তোলার চেষ্টা করলো। খুব মৃদু স্বরে আমাকে বলল, কে আমার টুনুমা, এসেছিস? কতদিন তোকে দেখিনি। আমার যাওয়ার সময় হয়েছে। আমি তো কখনো তোকে ভালোবাসতে পারিনি। এখন আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। শুধুমাত্র আমি আমার ছেলের ছেলে মেয়েদের ভালোবেসেছি। তোকে আমি কখনো আপন করতে পারিনি, কখনো আদর করিনি, ভালোবাসিনি। কিন্তু এই মৃত্যুশয্যায় শুয়ে একটা কথা আমার বারবার মনে হলো, যে আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি। আমার জীবনের যা সঞ্চয় ছিল আমি আমার দুই নাতি নাতনির মধ্যে ভাগ করে দিয়েছি। তোকে আমি কিচ্ছু দিইনি। কিন্তু আমি আমার এই আলমারির চাবিটা তোর হাতেই দিয়ে যাচ্ছি। আমার এই আলমারিটা আজ থেকে তোর। তার মধ্যে যা দেখবি সবকিছু তোর। তার মধ্যে কারোর কোনো অধিকার নেই। আমি চাবিটা তোর হাতে দিচ্ছি মানে আলমারির অধিকার একমাত্র তোর। আমি সবার সামনে বলে যাচ্ছি, এখানে আমার ছেলে, বউ, নাতি নাতনি, মেয়ে, জামাই সবাই আছে। সবাই সাক্ষী। এই পাড়ার যত মানুষ আছে সবাই সাক্ষী। চাবিটা আমি তোকে দিয়ে গেলাম। আলমারির মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। সবকিছু আমি তোকে দিয়ে গেলাম। আমি আমার দিদিমাকে বললাম, দিদিমা তুমি এইরকম সময়ে এইসব নিয়ে কেন ভাবছো দিদিমা? আমার এসবের কিচ্ছু লাগবে না। আমার যা আছে তাতেই আমি খুশি। তোমাকে কিচ্ছু দিতে হবে না আমার। আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না দিদিমা। তুমি চলে যাওয়ার পর ওই আলমারি নিয়ে আমি কোথায় যাব? আমার শ্বশুর বাড়িতে আমি ওই আলমারি নিয়ে কি করব গিয়ে বলো? দিদিমা বলল, তুই আলমারি না নিয়ে যেতে পারিস, আলমারির ভিতরে যা আছে সেগুলো অন্তত নিয়ে যাস। আলমারিটা না হয় তুই মামাকেই দান করে দিস, কিন্তু আলমারির মধ্যে যা আছে মা, সব কিছু আমি তোর জন্যই রেখেছি। তুই যদি না নিস আমি মরেও শান্তি পাবো না। তুই আমাকে কথা দে মা, তুই আমার কথা ফেরাবি না তো? আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার মামা মামি দুজনেই বলল, নে মা, দিদিমা যা দিচ্ছে খুশি মনে নে, ফিরিয়ে দিস না। মরণকালে তার মনে হয়েছে যে তোর প্রতি কিছু দায়িত্ব তার পালন করা উচিত, সেই জন্য সে
তোকে এইটুকু দিয়ে যাচ্ছে। তার মধ্যে কি আছে না আছে আমরা কখনো জানতেও চাইনি, আর জানতে চাইও না। যা আছে হিরে, মানিক, রত্ন যা কিছু সবকিছু জানবি তোর। মামাদের কথায় আমি রাজি হলাম। দিদিমাকে কথা দিলাম, ঠিক আছে দিদিমা, তুমি বলছো যখন আলমারির ভিতরে যা আছে আমি নিয়ে যাব। আমি কথা বলতেই আমার দিদিমা নিশ্চিন্ত হলো। কিছুক্ষণের মধ্যে আর দিদিমার কোনো সাড়া পেলাম না। এরপর দিদিমার কাজ সম্পন্ন করা হলো। 14-15 দিনের মাথায় দিদিমার কাজ সম্পূর্ণ হলো। তারপর আমার মামা আমাকে বলল, টুনুমা, তুই আলমারিটা খুলে দেখ কি আছে। এখন তো আর কোথাও যাওয়ার সময় পাস না, এখনই আছিস যখন, আলমারির মধ্যে যা আছে তুই এখনই বের করে নে। মামার কথা অনুযায়ী আলমারিটা খুললাম। আলমারিতে শুধুমাত্র দিদিমার কটা শাড়ি ছিল। আর আলমারির লকারটা খুলে দেখলাম কিসের যেন একটা দলিল রয়েছে, আর হাতের দুটো বালা রয়েছে। বালা দুটোতে না হাত দিয়ে আমি কাগজটা বের করলাম। খুব জানবার ইচ্ছে হলো এই কাগজটা কি। দলিল বলে তো মনে হচ্ছে, কিন্তু কিসের দলিল, খুব জানার ইচ্ছে হলো। সবার সামনে দলিলটা খুলতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। এ তো কলকাতার সেই বড় ফ্ল্যাটটার দলিল, যে ফ্ল্যাটটা আমার দাদু কিনেছিল দিদিমার নামে। কিন্তু দিদিমা ফ্ল্যাটে থাকতে ভালোবাসে না। দাদু কলকাতায় চাকরি করত, সেই সময় কম দামে একটা ভালো ফ্ল্যাট পেয়ে গেছিল, তাই জন্য দাদু দিদিমার নামে ওটা কেনে। কিন্তু দিদিমা কলকাতায় থাকতে চায়নি, দলিলটা দিদিমার কাছেই ছিল। মামাও দলিলটা দেখে অবাক হয়ে গেল। মামা কখনো ওই ফ্ল্যাটের ব্যাপারে জানতেও চায়নি, কারণ আমার মামা লোভী প্রকৃতির নয়। মামার নিজের কেনা কলকাতায় ফ্ল্যাট আছে, সেখানে মাঝে মধ্যে যাওয়া আসা করে। পড়াশোনার জন্য মামার ছেলে মেয়েরা মাঝে মাঝে কলকাতার ফ্ল্যাটে গিয়ে ওঠে, তাই জন্য বাবার কেনা ফ্ল্যাটের প্রতি মামার কোনো লোভ নেই। কিন্তু সেই ফ্ল্যাটের দলিল যে দিদিমা আমাকে দিয়ে যাবে, সেটা মামা মামি কখনো ভাবতেও পারেনি। মামা দেখে বলল, এ তো সেই ফ্ল্যাটটা রে, বাবা যেটা কিনেছিল মায়ের জন্য, সেটা তোকে দিয়ে গেছে বুঝি? বাহ, খুব ভালো করেছে মা, সারা জীবন তোর প্রতি একটু অবহেলাই করেছে মা। সব সময় দেখেছি আমি, আমার ছেলে মেয়েদের একটু বেশিই ভালোবাসতো মা, তোকে অতটা কদর করতো না। কিন্তু শেষ সময়ে তার কি এমন মনে হলো যে দলিলটা তোর নামে করে রেখে গেছে। কখন কি করলো আমি তো কিছুই জানি না, প্রায় সময় কলকাতায় গিয়ে থাকি, তোর মামি অত বোঝে সোঝে না। তবে উকিল কাকুকে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতে দেখেছি। আমি আর এসব জিজ্ঞেস করিনি কোনোদিন মাকে বা উকিল কাকুকে। যাই হোক, একটা ভালো কাজ মা করে গেছে। অন্তত আমরাও নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো এই ভেবে যে মা শুধু আমার ছেলে মেয়েদের জন্য করেছে এমন নয়, আমার একমাত্র ভাগ্নির জন্যেও কিছু করে রেখে গেছে। আমি মামিমাকে বললাম, মামিমা, তোমার কি মনে হয় এই দলিলটা দিদিমা আমার নামে করে রেখে গেছে, সেটা কি ঠিক করেছে? এ তোমাদেরকে না দিয়ে আমাকে দিল, এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে না। মামিমা বলল, কেন ভালো লাগবে না? সারা জীবন তো তোর দিদিমা তোকে কিছু দেয়নি, একটা ফ্ল্যাট দিয়েছে তো, তাতে কি হয়েছে? তার কত টাকা পয়সা তার এই নাতি নাতনিদের পিছনে খরচ করেছে, তোকে তো একটা কানা করিয়েও দেয়নি। তুই কি ভাবলি রে মা? মামি বলে, হিংসে করব? এরকমটা ভাববি না, তোকে যেটা দিয়েছে ভালো মনে, তুই সেটা ভালো মনেই গ্রহণ কর। মামা মামির এইরকম কথা শুনে আমার মনটা সত্যি ভরে গেল। আমি বললাম, ঠিক আছে মামিমা, কিন্তু এই শাড়িগুলো আমি আর নিয়ে কি করব, এ তুমি রেখে দাও। মামিমা বলল, ঠিক আছে মা,
এই শাড়ি তো আর তুই পরতে পারবি না, আমি কাঁথা বানিয়ে তোকে পাঠিয়ে দেবো খন। মামা মামির এহেন আচরণে আমি ভীষণ খুশি হয়েছি। তারপর আমি ওই দুটো জিনিস নিয়ে মায়ের সাথে বেরিয়ে গেলাম। মাকে বললাম, মা, দিদিমা এরকম যে করলো, এটাতে আমার খুব খারাপ লাগছে। মা বলল, আরে খারাপ লাগার কিছু নেই, আমার প্রথম মেয়ে বলে তোকে সে দেখতে পারতো না। দাদার প্রথম ছেলে হওয়াতে মা ভীষণ খুশি হয়েছিল, আর তারপরেই মেয়ে, তাই জন্য ওই নাতি নাতনিদের খুব ভালোবাসতো। আমার প্রথম মেয়ে হয়েছে বলে আমার প্রতি ভীষণ অবজ্ঞা দেখায় মা, তাই জন্য বাপের বাড়িতে আমি খুব একটা যেতাম না। এখন শেষ বয়সে তার মনে হয়েছে যে সে অন্যায় করেছে আমাদের সঙ্গে, তাই এত কিছু তোর জন্য দিয়ে গেছে, ভালোবেসেই দিয়েছে, সুতরাং তোর মন খারাপ করার কোনো কারণ নেই। তারপর আমি আমার বাড়িতে চলে গেলাম। আমার স্বামীকে যখন এসবগুলো দেখালাম, সে তো খুব অবাক হয়ে গেল। সে আমাকে বলল, সে কি গো, দিদিমা এত কিছু দিয়ে গেছে আমাদের, এটা তো খুব আশ্চর্যের বিষয়। আমি বললাম, আশ্চর্য তো আমি ভীষণ হয়েছিলাম, কিন্তু কি আর করবো বলো, দিয়ে যখন গেছে ভালোবেসে, তখন তো সেই ভালোবাসায় কোনো খাত ছিল বলে মনে হয় না। কিন্তু আমার কি মনে হয় জানো, একটা সময় যে মানুষটা আমাকে এত অবজ্ঞা করেছে, তার শেষ সময়ে তার নিজের ভুলটা বুঝতে পেরে আমাকে কাছে টেনে নিয়েছে। এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। কলমে ও কণ্ঠে, সোমা।